আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো ভাই বোন। আর ইউ স্পেশাল ইংলিশ 3 তে আমরা চলে এসেছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব। আমার সাথে থাকবা, সবাই খুব উপকার পাবে ইনশাআল্লাহ। আসো ভাই, আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন? ভেইন শব্দটার নাউন কি? ভেইন শব্দের অর্থ হলো বৃথা, অ্যাডজেক্টিভ। একটা কবিতা আছে আমাদের ড্রিমস দিয়ে, সেই কবিতার একটা ওয়ার্ড, এমন পারার মতো ওয়ার্ড। ভেইন শব্দটার নাউন কি? বাই দ্য ওয়ে, যারা রাজশাহীতে পরীক্ষা দিও ভাইয়া, টেক্সট বুক থেকে সেই অর্থে রাজশাহীতে আগে কখনো প্রশ্ন আসে না ভাইয়া, আগেও বলেছিলাম। তবে টেক্সট বুকের গল্পগুলো একটু পড়ে রাখা উচিত এই অর্থে যে টেক্সট বুকের গল্প যে কোনো একটা গল্পরে তুলে ওনারা প্যাসেজ দিতে পারে, আগে এসছে কিন্তু। এবং টেক্সট বুক তো যারা আর্টসের স্টুডেন্ট তারা পরও জানে জিএসটির জন্য খুব করে পড়তে হবে। ভেইন শব্দটার নাউন কি? অবশ্য উত্তরে তুমি বলবা স্যার ভেইন শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় নাউন হবে ভেনিটি। ভেনিটি শব্দটা নাউন। আর এখানে যেটা আছে ভেইন, ভিইআইএন, এটা কিন্তু উচ্চারণ এক না, এটা হলো ভিইআইএন, ভেইন মানে উচ্চারণ সেম। ভেইন মানে বৃথা, আর ভেনিটি মানে হলো মানে কিছু নাই, অহংকার, যেটা আমরা নাউন আকারে জানি। আর এই ভেইন মানে হলো শিরা। কি শিরা? এখানে ভাইয়ার একটা প্রশ্ন আছে বলার মতো তোমাদেরকে, আগেও বলেছিলাম। দেখো এই যে ওয়াট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটটার ভাইয়ারা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপর ডাইরেক্ট ভার্ব চলে আসছে। নাউন থাকলে আমরা এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতাম, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এখানে নাউন শব্দটাও কিন্তু নাউন। নেক্সটে যাই কুইক করে। কুয়াকাটা ইজ ওয়ান অফ দা, এটা তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন জানো, এই জন্য বলছিলাম একটু আগে টেক্সট বুকের গল্পগুলো একটু রিডিং পড়ে রাখা উচিত। যারা এই ইউনিটে পরীক্ষা দিবা আর ইউতে ভাইয়া, টেক্সট বুকের গল্পগুলো রিডিং পড়া থাকলে তুমি দুই একটা প্রশ্ন এখান থেকে পেতে পারো। ইভেন লিটারেচার মোডের প্রশ্ন কিন্তু আসতে পারে না, যদি ডিফিকাল্ট মোডের প্রশ্ন দিতে চায় লিটারেচার টাইপের প্রশ্ন দিতে পারে। আমি লিটারেচার নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা দেখতে পারো। পাশাপাশি টেক্সট বুকের অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে একটু পড়ে রাখা উচিত, যেটা জিএসটিতে খুব করে হেল্প করবে তোমাদেরকে যারা আর্টসের ইউনিটে পরীক্ষা দিবা। এই প্রশ্ন উত্তর কি হতে পারে ভাইয়া? সম্ভবত প্রথম ক্লাসে ওয়ান অফ দি একটা পয়েন্ট অফ ভিউ বলেছিলাম, কুয়াকাটা ইজ ওয়ান অফ দা ইউনিক শব্দটা কিন্তু নাউন, আমরা অ্যাডজেক্টিভ জানি, তারপর একটা নাউন লাগবে। এখন এই যে ওয়ান অফ এর পরে ভাইয়ারা বলেছিলাম একটা নাউন, প্লুরাল নাউন লাগবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ওয়ান অফ এর পর নাউনটা হয় প্লুরাল। এখন তুমি প্লুরাল নাউন আছে কোথায়? এই দেখো এখানে আছে, এখানে আছে। স্পট লাইটস দরকার না, আমাদের বইও কিন্তু স্পোর্টস লাইটস নামে শব্দ না, স্পোর্টই ছিল। তাহলে কুয়াকাটা ইজ ওয়ান অফ দা ইউনিক স্পোর্টস, মানে কুয়াকাটা হলো অনেকগুলো ইউনিক স্পোর্টের একটা স্পোর্ট। উইচ, এই দেখো উইচ শব্দটা কিন্তু একটা, যদি এখানে স্পোর্টস বসাই মানে বিআরসির একটা বসাই, উইচ শব্দটা এখানে একটা রিলেটিভ প্রোনাউন, বুঝাইছি না? রিলেটিভ প্রোনাউনের পয়েন্ট অফ ভিউ হু, হুম, হুজ, উইচ আর দ্যাট বস্তুর পরিবর্তে বসে। তাহলে এখানে উইচ শব্দটা রেফার করছে স্পোর্টস কে, উইচটা রিলেটিভ প্রোনাউন, স্পোর্টসটা হলো ইউনিক স্পোর্টস। এই পুরোটা কি ভাইয়া? অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা জানি অ্যান্টিসিডেন্টের মতো করেই কিন্তু ভার্বটা বসে, অ্যান্টিসিডেন্টের মতো করেই উইচের পরে রিলেটিভ পরে ভার্বটা বসবে। তাহলে স্পোর্টসটা যদি হয় প্লুরাল, উইচের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে? প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? একটু সাবধান, খেয়াল রাখো। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তবে সেটা ডাইরেক্ট হইতে হবে। এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ফ্রেন্ডস ভার্ব নাউন, ডাইরেক্ট ভার্ব চলে আসছে। বাট এখানে কিন্তু ওয়ান অফ দা ইউনিক স্পোর্টস, তারপর ডাইরেক্ট ভার্ব আসে না, মাসে উইচ আসছে। ফলে এখানে উইচটা যেহেতু স্পোর্টস কে বোঝাচ্ছে, স্পোর্টসটা প্লুরাল, প্লুরালের জন্য প্লুরাল ভার্ব লাগবে। আর ভাইয়ারা এই পয়েন্টটা নিশ্চয় জানো সবাই, যে ভার্বের সাথে এস বা ইএস না হইলে হয় প্লুরাল। ফলে উত্তরে তুমি সি ধরবা, আমি জানি। তাহলে কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach। দেখো বোথ থাকলে এন্ড হয়, আমরা এটা সবাই খুব ভালো করে জানি প্যারালেলিজমের প্যাটার্নে। ফলে ভাইয়ারা উত্তর পেয়েছি কি? সি নাম্বার, স্পোর্টস আর অ্যালাউ। তার মানে আমরা পেয়েছি এই বাক্যে ওয়ান অফ এর পরে নাউনটা লাগবে প্লুরাল, সেটা দিলাম। আর উইচের পরে ভার্বটা হবে এই স্পোর্টস এর মতো করে, স্পোর্টস এর হলো প্লুরাল, আর ভার্বের সাথে অ্যাডজেক্টিভ না হলে হয় প্লুরাল। এখন এই বাক্যটার ওনারা আবার পরীক্ষা দিতে পারে। কেমনে দিতে পারে? এই পুরো বাক্যটা লিখে দিয়ে বলবে কুয়াকাটা ইজ one of the unique sports which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach। এটা কোন টাইপের বাক্য? পরীক্ষা আসতে পারে। এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ভাইয়া। কেমনে বুঝছো? ওই দেখো ওই যে উইচ দিয়ে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটা, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত বাক্য, ক্লজ মানে যুক্ত বাক্য, এটা পুরোটা ভাইয়া কি বলি? সাবঅর্ডিনেট পার্ট। ফলে পুরো বাক্যটা আমরা কি বলবো? ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ভাইয়া বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফাইনাল ভার্ব থাকবে ঠিক, তবে একটা পার্ট সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো দুটো ফাইনাল ভার্ব আছে কিনা? ইজ একটা ফাইনাল ভার্ব আছে, আর এখানে দেখো এই যে উইচের পরে একটা ভার্ব আছে না, এই যে অ্যালাউ, এটা ভার্ব লিখলাম। তার মানে দুটো ফাইনাল ভার্ব আছে ঠিক, বাট এই যে উইচ যুক্ত পার্টটা সাবঅর্ডিনেট, ফলে এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলছি। আশা করি তুমি ক্লিয়ার ভাইয়া। দেন হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন বার্ন দ্য মিডনাইট অয়েল, এটার মানে কি? বার্ন দ্য মিডনাইট অয়েল, বার্ন মানে পুরানো, মিডনাইট অয়েল মিডনাইটে অয়েলের। এই এক্সপ্রেশনের অর্থ হলো ভাইয়া গভীর রাত পর্যন্ত কাজ করা, যে টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। গভীর রাত পর্যন্ত কাজ করা বলতে আমরা বার্ন দ্য মিডনাইট অয়েল বলি। এখানে একটা কথা খেয়াল করো, যে অ্যাট মিডনাইট, এটা ইংলিশের একটা কোলাবরেশন বলি আমরা। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। এখন প্রশ্ন করা যাবে না কেন এখানে অ্যাট হয়েছে? পড়ে যাও,
এটা কোলোকেশন ইংলিশে এইরকমই হয়, তোমার এখানে কেউ বুঝাইতে পারবে না। তাহলে অ্যাট মিডনাইট, ইন দ্য ইভিনিং বুঝালে বুঝাবে হলো এই যে দ্য ইভিনিং এর আগে ইন বসে, মিডনাইটের আগে অ্যাট বসে, তো এটা বুঝাবুঝির কিছু নেই, পড়ে যাও। আর্লি শব্দটা নিশ্চয়ই অ্যাডভার্ব জানো ভাইয়া। স্লিপ শব্দটা এখানে স্লিপ শব্দটাকে মডিফাই করেছে আর্লি, আর্লি শব্দটা অ্যাডভার্ব, আর আর্লি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন আমরা যদি বলি হি ইজ অ্যান আর্লি রাইজার, হি ইজ অ্যান আর্লি রাইজার, আমাদের মেডিকেলে আসছিল রাইজার, আর্লি শব্দটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, রাইজারকে মডিফাই করেছে। নেক্সট, which word is a synonym for superfluous? superfluous এর সিনোনিম কি ভাইয়া? বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান করাটা বাধ্যতামূলক, তোমাদের বলেছি একবার দশম থেকে এই পর্যন্ত সব বিশেষ এর প্রশ্ন সমাধান কইরো, সব কইরো। ভূগোলের জন্য ভোকাবুলারি পার্টটার জন্য খুব বেশি কইরো, কারণ ভোকাবুলারির জন্য তুমি এখান থেকে প্রশ্ন পাবা, বিগত বছরগুলো কিন্তু বলছে সেটাই, ফলে একটু বুঝে কইরো, হেল্প করবে নিশ্চয়ই তোমাকে ইনশাআল্লাহ। সুপারফ্লুয়াস বিশেষ এর প্রশ্ন, সুপারফ্লুয়াস শব্দটা সিনোনিম কি? উপরিভাগের, উপরিভাগের, নেসেসারি, রিডান্ডেন্ট, ক্রুশাল, এসেনশিয়াল। সুপারফ্লুয়াস উপরিভাগের মানে যেটা প্রয়োজন নাই, তাহলে আমরা বলবো এটা রিডান্ডেন্ট। কি বলো ভাইয়া? রিডান্ডেন্ট। সুপারফ্লুয়াস শব্দটা সিনোনিম কি ধরো এখানে? রিডান্ডেন্ট, নেসেসারি, ক্রুশাল, এসেনশিয়াল, তিনটাই কিন্তু সিনোনিমাস, তিনটাই কিন্তু সিনোনিমাস। এবং তোমরা নিশ্চয়ই নেসেসারি, ক্রুশাল, এসেনশিয়াল এই শব্দগুলোকে জানো। এই শব্দগুলো সহ আরো কিছু শব্দ আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, যেগুলো কিনা সাবজাংটিভ ওয়ার্ড, এই জন্য ভাই এই পয়েন্টটা লিখেছি। সাবজাংটিভ ওয়ার্ডের পর, সাবজাংটিভ ওয়ার্ডের পর ভার্বের কোন ফর্ম বসে? অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। সাবজেক্ট ওয়ার্ডগুলোর পর একটা দ্যাট ক্লজ আসে, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট, আমাদের এই ইউনিটে আসছিল, মানে সায়েন্সের ইউনিটে আসছিল চট্টগ্রামে, যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি মেনটেন, হি মেনটেন, এর সাথে মেনটেন্স হলে ভালো হয়, বাট হি মেনটেন হয়, কারণ ওই যে ইম্পর্টেন্ট শব্দটা সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসলে এরপরে দ্যাট ক্লজের পরে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম বসে। আর যদি সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ না আসে, তখন ভাইয়েরা ইনফিনিটিভ লিখি, সবগুলোর পর ইনফিনিটিভ লিখি, একটা সারা সাজেস্ট, সাজেস্ট সারা যত সাবজেক্টিভ ওয়ার্ড আছে তাদের পরে ভার্ব আসলে ইনফিনিটিভ লিখি, তবে সাজেস্টের পর ডাইরেক্ট ভার্ব আসলে আমরা ভার্বটারে জিরান বানাই দেই। আশা করি তোমরা ক্লিয়ার। দেন ফর আ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস, মানে অল্প সময়ের জন্য মেয়েটা দাঁড়ায় রইছে, মানে স্পিচলেস, মানে কোনো কথা বলতে পারে নাই। হেয়ার ফর আ মোমেন্ট, এটারে আমরা কোন ফ্রেজ বলবো ভাই? রাজশাহীর বিগত বছরগুলো বলছে ভাইয়া, রাজশাহীর জন্য তুমি ফ্রেজ এন্ড ক্লজের ডিটেল পড়া তোমার জন্য বাধ্যতামূলক। কোনোভাবেই ফ্রেজ এন্ড ক্লজের আইডেন্টিফিকেশনটা ভুলে যাও না, মানে এটারে কম গুরুত্ব দিও না প্লিজ। প্রত্যাশা করা যায় ওই প্যাটার্নটা ওনারা রাখবেন, যেহেতু এটা কঠিন একটা বিষয় অনেকের জন্য। অবশ্যই ভাইয়েরা ফর আ মোমেন্ট একটা সময়কে রেফার করছে, সময় বোঝাতে আমরা অবশ্যই অ্যাডভার্বিয়াল বলি, অবশ্যই আমরা এটা কি বলো? অ্যাডভার্বিয়াল। তাহলে ফর আ মোমেন্ট একটা সময়ের জন্য দ্য গার্ল স্টুড স্পিচলেস, মানে অল্প একটু সময়ের জন্য মেয়েটা একবার স্পিচলেস দাঁড় রয়েছে। মাঝে মাঝে ঘটে না, কোনো একটা ঘটনা আমার সাথে ঘটছে, আমি কি করবো বুঝি না, ওটা স্পিচলেস বলছে। নেক্সট আসো, which one is grammatically correct? কোন বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট? কারেকশন তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবা তোমাদের পরীক্ষায় এ বি ইউনিটে রেগুলারই কারেকশন আকারে প্রশ্ন আসে, এবং কারেকশন গ্রামারের সবকিছুর একটা মিশ্রণ, এটা নির্দিষ্ট কোনো টপিক না, যদিও আমাদের বইগুলোতে কারেকশন নামে আলাদা প্রশ্ন থাকে। কোন বাক্যটা কারেক্ট? দেখো ভাইয়া, দে ট্রিটেড মি, তারা আমারে ট্রিট করছিল। কি লেখা আছে? দে ট্রিটেড মি, তারা আমারে ট্রিট করছিল। হলো না, বাক্যটা ক্লিয়ার হয় না। দে ট্রিটেড মি ওয়াইল হইলে ভাইয়া বাক্যটা ভালো লাগতো। অপূর্ণাঙ্গ বাক্য, দে ট্রিটেড মি, তারা ট্রিট করছিল। কেমনে ট্রিট করছিল? দে ট্রিটেড মি ওয়াইল হইলে বাক্যটা ভালো হইতো, ফলে এটা ভুল। আই ফেল্ট থ্রেটেন্ড, হ্যাঁ বাক্যটা ঠিক আছে। দেখো তোমরা নিশ্চয়ই ফিল ভার্বের সাথে পরিচিত, ফিল ভার্বের পাশে হলো ফেল্ট, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, আই ফেল্ট থ্রেটেন্ড, মানে আমি থ্রেটেন ফিল করছি, মানে আমাদের কেউ থ্রেট দিবে এমন একটা ফিল করতেছি, অথবা আমি ভীতিকর অবস্থায় আছি, ফিল করছি, ফলে বাক্যটা কারেক্ট। বাকিগুলো সমস্যা কি? থ্রেটস ইজ, ভাইয়া থ্রেটস, থ্রেটের সাথে কি ইজ হয়? মানে থ্রেট শব্দ যেহেতু প্লুরাল আকারে দেখা যাচ্ছে, ফলে কি ইজ হয়? যদি পাইতাম থ্রেট ইজ অলওয়েজ স্ট্রেসফুল, স্ট্রেসফুল মানে হলো স্ট্রেসফুল, মানে ভেজাল মার্কা, মানে চাপ মনে হচ্ছে, ফলে থ্রেটস এস প্লুরাল আবার ইজ মিলে না, ফলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এটাতে সমস্যা কি? থ্রেটিং আন্দাজটা মনে হইতে পারে সব ঠিকঠাক আছে। দেখো তুমি কাছে মনে হবে স্যার জিরান হলে তো ভার্বের সিঙ্গুলার ফর্ম, মানে ভার্ব সিঙ্গুলার হয়, ঠিকই তো আছে, আমরা সমস্যা কি? একটু ক্লোজ করে অ্যাটেনশন দাও, মনোযোগ দিয়ে অ্যাটেনশন দাও। থ্রেটিং না থ্রেটেনিং লাগবে ভাইয়া। থ্রেট শব্দটা নাউন, আর থ্রেট শব্দের ভার্ব হলো থ্রেটেন, মানে থ্রেটেনিং হইলে আমরা এটা ধরতাম। আমরা জানি ভার্বের সাথে আইন যুক্ত কইরা জিরান বানানো যায়, এবং ওই জিরানটারে বাকি সাবজেক্টের প্লেসে বসানো যায়। তাহলে থ্রেটিং না থ্রেটেনিং দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে থ্রেট দেওয়া ইজ ব্যাড, খারাপ, ফলে এই বাক্যটা কিন্তু ভুল। ভাইয়ের উত্তর পেয়েছি কোথায়? উত্তর পেয়েছি আমরা আই ফিল থ্রেটেন্ড। দেখো থ্রেটেন্ড এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে দে ট্রিটেড মি ওয়েল হলে ভাইয়ের বাক্য ধরতাম কারেক্ট, বাট ওনারা তো ভুল দিবে, এটা ভুল। আর এটা থ্রেটস এর সাথে ইজ বসে না, আর থ্রেটেনিং হলে আমরা এটা ধরতে পারতাম। ইংলিশে যারা খুব প্যারায় আছো, একবার বেসিকে তোমার অসুবিধা আছে, একবার প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকের বেসিক থেকে সবকিছু আমি পড়িয়েছি, আমার একটা পেইড কোর্সে মাত্র 510 টাকা, যেখানে গ্রামার ভোকাবুলারি তোমার জন্য প্রয়োজনে সবকিছুই পাবা। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে তুমি রেকর্ড করতে হবে, যেগুলো লাইভ পাবা সেগুলো আমার সাথে লাইভ করবা। কোর্স ফি মাত্র 510 টাকা,
স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি নগদ বা বিকাশে সেন্ড মানি করে আমার ব্যাচে জয়েন করে ফেলতে পারো। যদি তোমার সমস্যা থাকে তুমি 510 টাকার কোর্সটা 300 টাকাও জয়েন করতে পারো, আমার বলা ছাড়াই রমজানের ভিতরে ভর্তি হইতে হবে। তোমার জন্য প্রয়োজনীয় সবকিছুই পাবা, তুমি চাইলে জয়েন করে ফেলতে পারো। নেক্সট 7, দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ফ্রেজ দ্য ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দ্য লাস্ট ডেকেডস ইজ দ্যাট অফ এ এন্ড কি লিখবা? বলছে গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ফ্রেজ মানে দ্য ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দ্য লাস্ট ডেকেডস। অপশন দেখো ভাইয়া এটা কোন ফ্রেজ, মূলত এটাই বলতে চাইছে। দেখো ফ্রেজের ক্লজ কতটা বারে বারে লাগবে। দ্য ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দ্য লাস্ট ডেকেডস, আমার কাছে বাক্যটা বেশি ভালো লাগে না, মানে প্রশ্নটা বেশি ভালো লাগে না। পুরো বাক্যটা লিখে দেন, লিখে দিয়ে এই পার্টটা নিচে আন্ডারলাইন করে দেন, স্টুডেন্ট তো এই প্রশ্ন বুঝতে খবরই যাবে। মূলত বলছে দা ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দা লাস্ট ডেকেডস। ভাই এটা বাক্যটা একটা সাবজেক্ট হতে পারে, এটা বাক্যের সাবজেক্ট হয়। সাবজেক্ট কে? দেখো দা ডিক্লাইন, ডিক্লাইনটা এবার ভার্ব ধরো না, ডিক্লাইন যদিও ভাগ হয় এখানে কিন্তু ভাগ না, আর্টিকেল দির পরে প্রেজেন্টেশন অফ এর মাঝে বসা আছে। দা ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দা লাস্ট ডেকেডস, একটা ভার্ব কিন্তু নাই। ফলে এই বাক্যটা, এই বাক্য তো বলবো না, এই বাক্যাংশটা এটা একটা সাবজেক্টের পার্ট। যদি বলতাম দা ডিক্লাইন অফ ফরেস্ট ওভার দা লাস্ট ডেকেডস, একটা ভার্ব আর কথা থাকতো, তখন এটা আমরা এই পার্টটা আন্ডারলাইন করে থাকলে আমাদের প্রশ্নটা একবারে পূর্ণাঙ্গ একটা রূপ পাইতো, যেটা আমরা অবশ্যই নাউন ফ্রেজ বলবো। কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। ডেকেড মানে কি? ডেকেড মানে 10 বছর। এটা দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিরোধী আসছিল, রাজশাহীতে একবার আসছিল। ডিক্লাইন মানে কমে যাওয়া, ভার্ব আকারে যদি বসে, এখানে নিশ্চয়ই ভার্ব আকারে নাউন আকারে বসা আছে। এবং লাস্ট শব্দের একটা অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার আগে কিন্তু ভাই আর্টিকেল দি বসাইতে হয়। দেন চুজ দ্য কারেক্ট মিনিং অফ পারফিডাস। পারফিডাস শব্দটার কারেক্ট মানে কি? এই বাক্যটা একটা ইনভেরিভ সেন্টেন্স, চুজ দিয়ে শুরু হয়েছে। চুজ শব্দটা ভার্ব, নাউন হলো চয়েস। তাহলে পারফিডাস শব্দটার মানে কি? লয়াল এন্ড ট্রাস্টওয়ার্দি, ডিসেপটিভ এন্ড আনট্রাস্টওয়ার্দি, ইগার এন্ড অ্যাম্বিশিয়াস, ব্রেভ এন্ড কারেজিয়াস। উত্তর অবশ্যই পারফিডাস মানে হলো বিশ্বাস করা যায় না এমন ব্যক্তি। হ্যাঁ, ডিসেপটিভ আনট্রাস্টওয়ার্দি, এই যে ডিসেপটিভ এন্ড আনট্রাস্টেড, পারফিডাস। ওকে, সবগুলো শব্দ এখানে অ্যাডজেক্টিভ। এখানে থাকা এই শব্দটা সহ সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। লয়াল, ট্রাস্টওয়ার্দি, ডিসেপটিভ, আনট্রাস্টওয়ার্দি, ইগার, অ্যাম্বিশিয়াস, ব্রেভ, কারেজিয়াস, সবগুলো শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ। তুমি পড়ে রাখতে পারো। দেখো ও ইউএস থাকলে ভাইয়ের শব্দটা অ্যাডজেক্টিভ বলি। দেখো তাহলে কারেজিয়াস, ইগার মানে আগ্রহী, ব্রেভ মানে সাহসী, ডিসেপটিভ মানে প্রতারণামূলক, আনট্রাস্টেড মানে বিশ্বাস করা যায় না, লয়াল মানে তো বিশ্বাস করা যায়, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি মানেও বিশ্বস্ত। ওকে, নেক্সট চুজ দ্য রাইট অ্যান্টোনিম অফ অসপিশিয়াস। বিশেষ পরীক্ষার প্রশ্ন ভাইয়া, প্রিভিয়াস কোশ্চেন। অসপিশিয়াস মানে কি? অশুভ, মানে ভালো না। তাহলে তুমি কি নিবা? অমিনাস। অমিনাস, অমিনাস মানেও কিন্তু ভালো না। অমিনাস, অমিনাস ভালো না। ওকে, তারপর আসো বিয়ার আউট। বিশেষ পরীক্ষার প্রশ্ন আগেন, বিয়ার আউট তোমরা নিশ্চয়ই পড়েছো ভাইয়া, গ্রুপ ভার্ব আকারে তোমার পড়ে থাকো, গ্রুপ ভার্ব আকারে পড়ে থাকো। বিয়ার আউট মানে কি? সমর্থন করা, কোনো কাজের সমর্থন করা। তাহলে ভাইয়া এর উত্তরে বলতে হবে উইথস্ট্যান্ড মানে বাধা দেওয়া, ডিফিট মানে পরাজিত করা, উইথড্র মানে সরিয়ে ফেলা, সাপোর্ট ফার্মলি খুব করে সাপোর্ট করা। বিয়ার আউট মানে কি? সাপোর্ট ফার্মলি, সমর্থন করা। আমি তোমাদের সমর্থন চাই, তোমাদের কাছ থেকে সমর্থন পেলে আমি তোমাদের জন্য তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো নেওয়ার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। শুভকামনা, ভালো থেকো। বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিও, ক্লাসে রিঅ্যাকশন দিও।